এসএসসিতে ১৯ বছরের সর্বনিম্ন পাশের হার ফলাফলের এমন পরিবর্তন অবনতি নয়, বাস্তবসম্মত বলছেন শিক্ষাবিদরা। ঢাকার ক্ষোভের কারণ বুঝতে পেরেছে দিল্লি, বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করার স্পষ্ট বার্তা। উপজেলা পর্যায়ে সংকট কাটাতে বিশেষ বিসিএস এর উদ্যোগে নিয়োগ পাবেন ৫,০০০, বছরে খরচ ২৮৮ কোটি টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুক্তরাষ্ট্র চীন জোটের টানাটানিতে ঢাকা, দুই পরাশক্তির রাজনীতিতে কৌশলী হবার পরামর্শ। সৌদি আরবে ১৬ জনের মৃত্যুতে দিশেহারা পরিবার, ঋণ কিস্তির চাপে বিপর্যস্ত জীবন। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে, আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। আমাদের সন্তানরা আমাকে দেশে যেন ফিরিয়ে দেয়, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত অন্তত ১৩২, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৭টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মুর্শিদ ঐশী। এই বছর এসএসসি এবং সমমান পরীক্ষায় পাশের হার ৬২.25%। সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 0.71%, ৬.৩। সর্বনিম্ন 55.49% মাদ্রাসা বোর্ডে। এবার জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ৬৬৯ জন, আর ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কেউই। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ২০ দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ 5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সচিবালয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬২.25%, যা গেল বছরের তুলনায় ৬.2% কম। আর 18,29,485 জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন, যা গত বছরের চেয়ে 22,356 জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, 7 লাখের কাছাকাছি। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো দিয়েছে করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, ৭১.৬৩%। এরপর যশোর বোর্ডে ৬৬.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67, বরিশাল বোর্ডে 60.35, চট্টগ্রাম বোর্ডে 59.48, সিলেট বোর্ডে 58.33, দিনাজপুরে 58.05%, এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি, এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে।
এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ 5-এও এগিয়ে ছাত্রীরা। এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আকাশচুম্বী ফলাফলের ট্রেন্ড ভেঙে গত 2 বছর ধরে উল্টো ধারায় এসএসসি পরীক্ষার ফলাফল। 19 বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। পাবলিক পরীক্ষার ফলাফলের এমন পরিবর্তনকে নিম্নগামী নয় বরং স্বাভাবিক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। এসএসসিতে লাখ লাখ জিপিএ 5 আর শতভাগ ছুঁই ছুঁই পাশের হার ছিল গত 1.5 দশকের বাস্তবতা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরের কয়েক বছরে বড় ধরনের ছেদ পড়েছে সেই ধারায়। প্রশ্ন উঠছে, এটি ফলাফলের অবনতি নাকি শিক্ষা ব্যবস্থায় ফিরছে বাস্তবতার প্রতিচ্ছবি। গত 19 বছরে এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় 2007 সালে পাশের হার ছিল মাত্র 57.37%। এরপর থেকে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5। এমনকি 2014-21 সালে পাশের হার দাঁড়ায় 90%-এর বেশি। তবে এবার যেন সেই ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টেনেছে এবারের ফলাফল। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ফলাফলকে বাস্তবসম্মত বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে দীর্ঘদিন ধরে ফলাফলের ধারাবাহিক উন্নতির সঙ্গে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান অর্জনের বিষয়টি সবসময় সমানতালে হয়নি। তখন হচ্ছে জিপিএ 5-এর পিছনে দৌড়ানোর একটি প্রতিযোগিতা দেখেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, বাবা মা, আমরা সবাই জিপিএ 5-এর পিছনে দৌড়াতাম, যার ফলে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবর্তে গুণগত শিক্ষার পরিবর্তে জিপিএ 5-এর পিছনে দৌড়িয়েছে, যার ফলাফলটি আমরা মোটেও ভালো হয়নি। তবে যারা এবার ভালো ফলাফল করতে পারেনি তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। অভিভাবক হিসাবে কিন্তু অভিভাবকরা চান তাদের সন্তান মানসিক চাপে না থাকুক, আনন্দ সহকারে পড়াশোনা করুক, কিন্তু তারাও বাস্তবতার খাতিরে বাধ্য হন। আমাদের জব সেক্টরটা ছোট বলেই হয়তোবা অভিভাবকরা মনে করেন বা ছেলে বা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে হবে, এর বাইরে তারা দেখছেন না। ফলে রেজাল্ট ছাড়া আর কোনো কিছু তাদের মাথায়ও আসছে না, উদাহরণও পাচ্ছেন না। বাংলাদেশে পাবলিক পরীক্ষায় ফলাফল ভিত্তিক মূল্যায়ন প্রসঙ্গে কথা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল জে লে ব্লাঙ্কের সঙ্গে। চ্যানেল 24-কে তিনি বলেন, বর্তমান বিশ্বে সফল হতে গেলে শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর না করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতার উপরও গুরুত্ব দিতে হবে। From a government perspective, we really have to make sure people have access to the tools. AI is an incredibly powerful tool that if we can get it in the hands of smart young people in a place like Bangladesh, they can start to solve very difficult problems on their own, because the world is going to provide them no end of problems, and they need to sort of be able to know how to unpack a problem, how to think about a problem, how to solve a problem. যুগ বদলেছে শিক্ষার ধরন এবং চাকরির বাজার। তাই শুধুমাত্র জিপিএ 5 কিংবা ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে এসব শিক্ষার্থীদেরকে আগামী বিশ্বের জন্য দক্ষ করে তোলাই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। 4 বছর ধরে ধারাবাহিক ফল বিপর্যয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এবারও এসএসসি পরীক্ষায় গড় পাশের হার সর্বনিম্ন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় না থাকায় কমছে পাশের হার। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির ফল প্রকাশের পর আনন্দে মেতেছেন শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। এবার স্কুল থেকে অংশ নেয়া 289 জনের সবাই পাশ করেছে। পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 236 জন। শিক্ষকরা বলছেন, সমন্বিত চেষ্টায় ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে স্কুলটি। আম্মু আব্বুর সাপোর্ট, টিচারদের সাপোর্ট ছাড়া আজকে আমি ফলাফল করতে পারতাম না। শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিয়মিত প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট ভালো করে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোথাও পড়ে রেজাল্ট তারা খারাপ করছে। গার্জিয়ানরা অনেক ভালোভাবে টেক কেয়ার করছে, আমরা টিচাররা টেক কেয়ার করছি, যার কারণে আমরা ইনশাল্লাহ ভালো করছি।
তবে বিপরীত চিত্র রয়েছে। এবার বোর্ডে অংশ নেয়া 1344টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 4টিতে পাশ করেনি কেউ, যার মধ্যে মুক্তাগাছা মহাবিদ্যালয়ে 4 এবং ফুলবাড়িয়া শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল থেকে 5 জন অংশ নিয়ে নাম উঠিয়েছে শতভাগ অকৃতকার্য স্কুলের তালিকায়। পরিসংখ্যান বলছে 2023 থেকে 2026 এই 4 বছর ধারাবাহিকভাবে কমেছে ময়মনসিংহ বোর্ডে পাশের হার। এতে প্রশ্নের মুখে কর্মকর্তাদের ভূমিকা। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, তাদেরকে আমরা চেষ্টা করছি এগিয়ে আনার জন্য। তো ইনশাল্লাহ এই বছর গত বছরের তুলনায় এই বছর একটু পিছনে এসেছি আমরা। তো আমরা আশা করি যে সামনের দিনে আমরা সামনে আরও আগাতে পারব। শিক্ষাবিদরা বলছেন, স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা না গেলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। একটা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক তার ছাত্রদেরকে সেইভাবে ট্রিট করবেন, স্কুলে মানে ক্লাসে অ্যাটেন্ড করবেন, তাদেরকে ক্লাস করাবেন, তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন, তাহলে হয়তো আমার মনে হয় যে তখন যে মানটা আসবে, পাশের হারটা আসবে, ওইটা হলো অরিজিনাল। বোর্ডে পাশ করা 60,274 জনের মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 5,700, আর 4 জেলায় গড় পাশে এগিয়ে নেত্রকোনা জেলা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার দাবি, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। এই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার তাগিদ দেওয়া হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 25 জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগাদা দেয় বাংলাদেশ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। দুই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ভারতীয় দূত কথা বলেন ভালো আলোচনা হয়েছে, গণতন্ত্রে ইস্যু থাকবেই, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, 5 আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। রাষ্ট্রের প্রতি শেখ হাসিনার বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়টি ভারতকে জানিয়েছে বাংলাদেশ, আর তা অনুধাবন করেছে দিল্লি। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়েছে, এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকে বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। ডক্টর খলিলুর রহমান জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পরিবেশের তাগিদ দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকা থেকে দিল্লি যান ভারতীয় হাইকমিশনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 17 বছর ধরে দেশকে ঋণ এবং আমদানির উপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। সেই অবস্থা পরিবর্তন করে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে, এসব বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এমন একটি রাষ্ট্রই গড়ে তোলা হবে যেখানে থাকবে মানবিকতা, জবাবদিহিতা আর আইনের শাসন। এসডিজি ভিলেজ, যেখানে গ্রাম পর্যায়ে বাস্তবায়ন হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নানা পরিকল্পনা। এসডিজির লক্ষ্যগুলো গ্রাম পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো পাইলট প্রকল্প নিয়েছে সরকার।
খুলনার পানখালী, রাঙামাটির মিটিঙ্গাছড়ি ও দিনাজপুরের নাফানগর গ্রামে বাস্তবায়ন হবে এই প্রকল্প। এসডিজি যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব। সোমবার সকালে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের কথা শোনেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজে কি কি থাকবে এবং কিভাবে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে সেই পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রকে ঋণ এবং আমদানি নির্ভর করে রাখা হয়েছিল। এখন সেই রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নিশ্চিত করা হবে জবাবদিহিতা ও আইনের শাসন। এছাড়া ধীরে ধীরে সরকারি সহায়তার নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও জানান তিনি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন, এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। পরে প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। আইনের খসড়ায় কমিশন গঠন এবং এর মেয়াদকাল সম্পর্কে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। একজন চেয়ারপারসন এবং 4 জন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হবে, যেখানে ন্যূনতম একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা সহ মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক আইন, সনদ, চুক্তিসমূহ পরিপালন করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ভিসা পলিসি 2026-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী তৎপরতার সুযোগ দেয়া দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনের ঘটনায় ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা এবং দুঃখ প্রকাশের দাবি জানান। পাশাপাশি শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ এবং ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তার দাবি এই এনসিপি নেতার। এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি ছাড়া ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থহীন বলেও মনে করেন নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়ন পত্র নিয়েছে 11 দল। সোমবার সকালে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করেন 11 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে প্রায় 1 ঘন্টার বৈঠক হয় তাদের। আনুষ্ঠানিকতা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, জয় পরাজয় মুখ্য নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রার্থী দিয়েছে 11 দল। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না এমপিরা, নইলে রাষ্ট্রপতি হিসেবে বিরোধী দলের প্রার্থী জয়ী হতেন বলেও মনে করেন তিনি।
উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে 5,000 চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী সার্জনের পদ 4,700 আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে 300 জন। এজন্য বেতন ভাতা খাতেই বছরে গুনতে হবে 288 কোটি টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে এখন অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ইমদাদ হকের রিপোর্ট। দেশের বেহাল স্বাস্থ্যসেবার করুণ চিত্র ফুটে ওঠে কয়েক বছর আগে করোনা মহামারীর সময়। যে ক্ষত এখনও দগদগে, তা আবারও দেখা যাচ্ছে সাম্প্রতিক হাম বা ডেঙ্গুতে। সংকট কাটাতে এবার উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মনোযোগী বিএনপি সরকার। নেওয়া হচ্ছে 2 বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবার উদ্যোগ। রয়েছে ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিতেরও পদক্ষেপ। এ লক্ষ্যে সহকারী সার্জন ও মেডিকেল অফিসার নিয়োগে তৈরি করা হচ্ছে নতুন আরও 5,000 পদ। এর মধ্যে সহকারী সার্জন বা সমমানের 4,700 আর সহকারী ডেন্টাল সার্জনের 300টি পদ। স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের জন্য যা এখন অর্থ মন্ত্রণালয়ে। যদিও এ খাতে কেবল বেতন ভাতা বাবদ সরকারকে বছরে গুনতে হবে প্রায় 288 কোটি টাকা। রয়েছে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়ও। ঊর্ধ্বমুখী স্বাস্থ্য চাহিদা সেটা পূরণ করতে হলে ক্রমান্বয়ে স্বাস্থ্য সেবাদানকারী কিরকম লাগবে সেটার একটা রোডম্যাপ তৈরি করে সেইভাবে ক্রমাগতভাবে লোক নিয়োগ দিতে হবে, তাহলেই আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দিতে পারব। তথ্য বলছে সারা দেশের 31 সজ্জার 48টি, 50 সজ্জার 373টি এবং 100 সজ্জার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সৃষ্টি করা হচ্ছে এসব পদ। তা আগে গভর্নমেন্টকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে গভর্নমেন্ট কী করতে চায়। গভর্নমেন্ট কি সত্যিকার অর্থে এগুলা উন্নয়ন করতে চায়, এগুলার ডেভেলপমেন্ট চায়? যদি চায় তাহলে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া লাগবে, অথবা মেডিকেলগুলোর জন্য আলাদা একটা কমিশন করে। তো আমার শিক্ষা কমিশনই তো নাই। আমার যদি শিক্ষা কমিশন থাকতো তাহলে আমি বলতাম যে কমিশনের একটা সেল, একটা উইং ওটা দেখভাল করবে। নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থ বছরে কেবল স্বাস্থ্য খাতে পদ সৃষ্টি করে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে 15,820টি পদে। জনকল্যাণমুখী সস্তা আর বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে দুর্নীতিগ্রস্ত এই খাতকে ঢেলে সাজাতে হবে, বাড়াতে হবে বিনিয়োগ। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেন তারা যেন ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। মার্কিন প্যাক্স সিলিকা নাকি চাইনিজ ওয়াইকো, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন জোটের রাজনীতিতে ঢাকা নিয়ে শুরু টানাটানি। কোন জোটে আর কেনই বা যোগ দেবে বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন নিরপেক্ষ থাকা আগের চেয়ে অনেক জটিল রূপ নিয়েছে। তেমনি উচ্চ প্রযুক্তির অংশীদার নাকি বিশ্ব তথ্য প্রযুক্তির বাজারেও শুধু সস্তা শ্রমের যোগানদার? কোন পথে হাঁটবে ঢাকা? বুঝে শুনে এগোতে হবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজার নিয়ন্ত্রণে 25 দেশকে নিয়ে প্যাক্স সিলিকা জোটের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র, যা গঠিত হয় গেল বছর। দক্ষিণ এশিয়া থেকে এ জোটে আছে ভারত। বসে থাকেনি চীনও। চলতি বছর জুলাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওয়াইকো নামে নতুন জোটের ঘোষণা দেয় বেইজিং। এই জোটের দেশের সংখ্যা 29, যার মধ্যে আছে রাশিয়া, ব্রাজিল, পাকিস্তানের মতো দেশ। এই জোটের পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশও। যুক্তরাষ্ট্র চায় প্যাক্স সিলিকা জোটে যুক্ত হোক ঢাকা। হোয়াইট হাউসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক সফরে জানানো হয় আনুষ্ঠানিক আমন্ত্রণ। এই অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভুবনের দখল নিয়ে দুই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী টানাটানিতে পড়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন নিরপেক্ষ থাকা আগের চেয়ে অনেক জটিল রূপ নিয়েছে। অর্গানাইজেশনটার কাজ কি? এটা কি একটা টেকনোলজি স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন যেখানে আমরা কোলাবোরেট করবে বিভিন্ন দেশ মিলে টু ফাইন্ড আউট দ্য বেটার টেকনোলজি টুগেদার? কারণ 2 2 তো 4 হয় না, 22 হতে পারে। দ্বিতীয়ত, এই প্যাকটা কি বা এই অর্গানাইজেশনটা কি এআই রিলেটেড যে পরবর্তীতে পলিসি গুলো হবে যেগুলা গ্লোবালি বা রিজিওনালি অ্যাকসেপ্ট করা হবে কি হবে না সেটা নিয়ে কাজ করবে। দুটো প্যাক্টের মধ্যে থাকা মানে তো আপনি কোন একটা প্যাক্টের দাসানুদাস হয়ে যাওয়া না, এটা ডিপেন্ড করবে প্যাক্টের সাথে আমাদের কন্ট্রাক্টটা কিরকম। সুযোগ এসেছে দুটো প্ল্যাটফর্ম থেকেই বেনিফিট নেওয়ার, দুটো প্ল্যাটফর্মকে বুঝতে পারার এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে যদি একদিকে চলেও যেতে হয় আমরা কোন দিকে যাবো সেটা বুঝতে হলে তো আগে তাদেরকে চিনতে হবে, জানতে হবে।
এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে উচ্চ প্রযুক্তির অংশীদার নাকি তথ্য প্রযুক্তির বাজারে শুধু সস্তা শ্রমের যোগানদার, কোন পথে হাঁটবে ঢাকা। আমেরিকা সবসময় একটু বেশি দেখে আগে থেকে। ওরা দেখেছে যে বাংলাদেশে কিন্তু এই পোটেনশিয়াল আছে, বাংলাদেশে কিন্তু প্রচুর পিপল আছে যারা নিজের উদ্যোগে অনেক চমৎকার চমৎকার কাজ করছে, কিন্তু এগুলোকে আসলে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা দিয়ে অর্গানাইজ করার মতো জায়গাটা কম। যেই কারণে তারা কিন্তু আমন্ত্রণ যাচ্ছেন প্যাক্সিলিকায় আসেন, যদি আপনার এই ম্যান পাওয়ার আমরা ইউজ করতে পারি। আবার চীনের সঙ্গে হয়তো দ্বন্দ্ব আছে, কিন্তু তার বাইরে কিন্তু এটা অনেক বড় বিষয়। আবার চীনও হয়তো চিন্তা করছে যে না, আমাকে গ্রিপে রাখতে হবে, সেইভাবে চিন্তা করছে, কিন্তু বাংলাদেশকে নিজে প্রমাণ করতে হবে তার সক্ষমতার জায়গা। অনেক বিশেষজ্ঞের মতে প্যাক্সিলিকা আর ওয়াইকো দুই দরজায় আপাতত খোলা রাখুক বাংলাদেশ, তবে যে দরজা দিয়ে হাঁটুক পা ফেলতে হবে নিজের শর্তে, নিজের স্বার্থে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সন্তানকে বিদেশ পাঠাতে ঋণ করেছিলেন বাবা মা। স্বপ্ন ছিল ছেলে আয় করবে, শোধ হবে ধার, ঘুরবে সংসারের চাকা। কিন্তু তার আগেই সৌদির মাটিতে থমকে গেল 16 যুবকের জীবন। স্বজন হারানোর শোকের পাশেই এখন পড়ে আছে বকেয়া কিস্তি আর সুদের হিসাব। তাই প্রশ্ন, এই পরিবারগুলোর আগামী দিন চলবে কিভাবে? যাদের ঘিরে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখছিলেন, তারাই আজ না ফেরার ঠিকানায়। নওগাঁর গন্ডগোহালি গ্রামের ময়নার আর্তনাদ তাই থামছেই না। বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়ে বড় ছেলে মোহনকে একদিন পাঠিয়েছিলেন সৌদি আরব। একসময় ছোট ছেলে সুমনকেও পাঠান সেখানেই। এর মাঝেই সুদাসলে দাঁড়িয়েছে প্রায় 8 লাখ টাকার দায়। সেসব শোধ করার আগেই আজ সন্তান হারা মা। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তি তুলিছি, ম্যানচক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। একই গ্রামের কৃষক সাইদুর রহমানও 7 বছর আগে 5 লাখ টাকা ঋণ নিয়ে ছেলে রুবেলকে পাঠান মরুর দেশে। সৌদি আরবের কারখানায় আগুনে পুড়ে তার ছেলেও এখন বড় পারে। 1 বিঘা মাটি 40,000 50,000 টাকা হলে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। এইভাবে টাকা গেলে ছিল মোটামুটি 4-5 লাখ টাকা। এই টাকা দেওয়া, এই টাকা দিতে দিতে কিছু টাকা আগুলো বাকি আছে জমির টাকা। সৌদিতে সোফা কারখানায় প্রাণ হারানো পরিবারগুলোর গল্প অনেকটাই এমনই। স্বজন নেই, কিন্তু বিদেশ যাত্রার খরচ জোগাতে যে ধার দেনা, তা এখনো রয়ে গেছে হিসাবের খাতায়। আমরা ধরালে 10 লক্ষ টাকা হয়তো করেছে, কোটাটা গেল 10 লক্ষ টাকা সুদ করতে, তাদের জীবনই শেষ। ঋণ কিভাবে পরিশোধ করবে এখন? বাপও মনে করো পুঙ্গু, ওই ভাইয়েরও 1 চোখ নেই, তাই তো ছোট বাচ্চা, তাইও পুঙ্গু। স্থানীয়রা বলছেন এই অঞ্চলে সাধারণত নিম্ন আয়ের মানুষের বসবাস। সেই সুযোগে পকেট কাটে সুদ কারবারিরা। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে, আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। এমনকি চক্রবৃদ্ধি সুদও তারা আদায় করে। এতে দরিদ্র লোকগুলো যে আশায় তারা বিদেশ যায়, লাভবান খুব কমই হতে পারে। সুদ টানতে টানতে তাদের জীবন অধিকাংশ সময় কেটে যায়। প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে অর্থনীতির চাকা, কিন্তু তাদের ঋণ নির্ভরতা কমানোর উপায় জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। ম্যানপাওয়ার যাওয়ার বিষয়ে এই বিষয়গুলো আমি আসলে অজ্ঞ। যাওয়ার পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা চিকিৎসা সেবা নিতে চায় বা আপনার লাশ নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের সহায়তা প্রদান করে থাকি। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিভে যায় 16 বাংলাদেশির প্রাণ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে ইসলামী ব্যাংক, যেখানে ঋণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, ঋণ অনুমোদন এবং অর্থ ছাড়ে অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এস আলম সহ 38 জনকে আসামি করা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং ব্যাংকের অনিয়মের সুযোগ নিয়ে ঋণের নামে তারা এই অর্থ সরিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক। রাজধানী বিমানবন্দর এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ছিনতাই হয়েছে 1,21 লাখ টাকা। এতে বাধা দেয় এক ফিলিং স্টেশন কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 9 আগস্ট সকাল 10:30।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনের সড়ক। 3টি মোটরসাইকেল থেকে নামেন 6 অস্ত্রধারী। এরপর সড়কের উল্টো পাশের ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় তারা। প্রতিষ্ঠানটির ম্যানেজার জানান, প্রথমে সহকারী ম্যানেজার আলামিনের বুক ও মাথায় পিস্তল ঠেকায় দুর্বৃত্তরা। টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার পর চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। 1,21,50,000 বা 70-75 এর মধ্যেই টাকা নিয়ে গেছে। ড্রাইভার আর যে সাথে গেছে ওদের ভাষ্য মতে যে ওরা পিস্তল ধরছে, পিস্তল দিয়ে গুলি করে নেই, চাপাতি দিয়ে কোপ মারছে। ব্যস্ত বিমানবন্দর সড়কে দিন দুপুরে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে জনমনে। 3টা মোটরসাইকেল জায়গা ওই জায়গা দাম করে সন্ত্রাসীরা ব্যাগ করে এই পিস্তল টাকায় খুব দিয়ে ব্যাগটা নিয়ে গেছে। কিছু হইলে পোজ দেয়, ভয় দেখায়, পিস্তল ঠেকায়, আর চাঁদাবাজি তো আছেই অহরহ। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তে কাজ করছে একাধিক টিম। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে, যেহেতু তদন্ত হচ্ছে তো বিস্তারিত আসলে এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে আশা করা যায় যে দ্রুতই পুলিশি অভিযান চলছে, যেহেতু দ্রুতই এই দায়ী ব্যক্তিবর্গকে শনাক্ত করে টাকা উদ্ধার সহ তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। ACI পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমে সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সংঘাতের খবর এবং ভিডিও প্রকাশে বিধিনিষেধ আরোপ করতে বলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এভাবেই 24 জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেই নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। পার্টির নেতা কর্মীরা ওপরে পাঠায় দিলেন। কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে। ফাঁস হওয়া এই ফোনালাপ কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। মানুষের কাছে জানতে না দেওয়ার জন্য এই মিডিয়া কন্ট্রোল করা, এই মিডিয়া কন্ট্রোলও এই আইনের অধীনে একটা অপরাধ হবে। এই আর্গুমেন্ট আমরা ট্রাইব্যুনালে করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড সহ আরও প্রায় 14 কল রেকর্ড এরই মধ্যে প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।